সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। প্রশাসক নিয়োগের পর থেকেই এটি নিয়ে বিরোধী দল বিবৃতি দিয়েছে গতকাল। আমি সেই বিবৃতির কিছু অংশ উল্লেখ করতে চাই। 6টি সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগ দিয়ে সরকার জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সোমবার সন্ধ্যায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ দাবি করেন। এই বিষয়ে আরেকটি আমরা আজকে একটা ফেসবুক স্ট্যাটাস দেখেছি। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, শহরগুলোতে ভোটের অঙ্ক দেখে নির্বাচন দেবার সাহস পাচ্ছে না সরকারি দল। ইন্টারিমকে সকাল বিকেল বিনা ভোটে সরকার বলে গালি দেয়া দলটি এখন বিনা ভোটের মেয়র দিচ্ছে সব জায়গায়। শান্ত ভাই, আমরা ওকে, আগের আলোচনার মধ্যে একটা অংশ একটু অ্যাড্রেস করতে চাই। সেটা হচ্ছে আওয়ামী লীগের কোথাও কোথাও অফিস খোলা হচ্ছে এবং এই অফিস খোলা নিয়ে জামায়াত ইসলামের পক্ষ থেকে অভিযোগের আঙুলটা তোলা হচ্ছে বিএনপির দিকে, যে বিএনপির প্রশ্রয় না পেলে এটা খোলে কিভাবে। তো ঠিক একই কথাই তো প্রযোজ্য জামায়াত ইসলামের বেলায়, যে জামায়াত ইসলাম এবং এনসিপির প্রশ্রয় না পেলেই বা খোলে কিভাবে। উভয় পক্ষেরই এক এক জায়গায় এক একজনের হয়তো প্রশ্রয় আছে। তা না হলে যেখানে আওয়ামী লীগ অফিস খুলছে এটা তো এখনও বেআইনি, সরকারি নিষেধাজ্ঞা আছে তো এই দলের দলীয় কার্যক্রম চালানোর ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত সরকার এই নির্বাহী আদেশটা উজ্জ্ব না করে ততক্ষণ পর্যন্ত এটা নিষিদ্ধ, কার্যকর নিষিদ্ধ। তাহলে এই যে এনসিপি, জামায়াত, বিএনপি সবাইকেই তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াতে। জামায়াত বা এনসিপির কোথাও কি আপনি দেখেছেন যে যেখানে আওয়ামী লীগ এরকম অফিস খুলেছে সেটা প্রতিবাদ করতে বা দাঁড়াতে? তারা তো কত জায়গায় জড়ো হয়ে পড়ে, কত জায়গায় তো ডাক দিয়ে নেমে পড়ে। একটাও তো ডাক দিয়ে নেমে পড়তে দেখলাম না। কারণ হচ্ছে এই নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য যে যেখানে পেরেছে সেখানে তাদের আনুকূল্য চেয়েছে। জামাতের সাবেক নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের তো প্রকাশ্যেই বলেছেন যে মুজিব ভাই তো এখানে নাই, সে থাকলে আবার তারে দিও, এইবার আমারে দাও, তোমরা আমার সঙ্গে থাকো। এবং পরে তাদের সমঝোতা হয়েছে, সেই খবরও চাউর হয়েছে। সুতরাং এই আওয়ামী লীগের এই যে অফিস খোলার সাহসটা পাওয়া, সেই সাহস সব দলই কমপক্ষে জুগিয়েছে তাদের ভোট পাওয়ার জন্য। তবে এটা বেআইনি। এবার ডক্টর রেজাউল করিমের বক্তব্য আমরা জানতে পারবো। এবার আসি আমি যে 6 জন প্রশাসক নিয়োগ নিয়ে। মাত্র এক সপ্তাহ হয় নাই সরকার দায়িত্ব নিয়েছে। তারা নিশ্চয়ই একটা অ্যাসেসমেন্ট আছে, নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে। মাত্র একটা জাতীয় নির্বাচন হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন নিশ্চয়ই করবে এবং করতেই হবে, না করাটা অন্যায় হবে দীর্ঘদিন ঝুলিয়ে রাখাটা। কিন্তু সেটা যেদিনই হোক, না হওয়া পর্যন্ত তাদের প্রত্যাশা কী ছিল? তাদের খুব লেগেছে যে তাদের পছন্দের যাদের যেখানে অ্যাপয়েন্টমেন্ট করেছে, ভিসি, এই প্রশাসক বা বিভিন্ন জায়গায় যে নিয়োগ হয়েছে সেগুলো এইভাবেই থাকবে। চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে, সচিব হয়েছে, সব এইভাবেই থাকবে। জামায়াত যদি নির্বাচিত হয়ে আজকে সরকার গঠন করতো, তাহলে কি বিএনপির পছন্দের লোক যাদেরকে ইন্টারিম গভর্নমেন্ট দিয়েছে সেটা ওইভাবে থাকতো? এখন হয়তো তারা হয় নাই বলে বলতে পারতো হ্যাঁ আমরা রাখতাম। তো বাস্তবতা হচ্ছে যারা সরকারে থাকবে তাদেরকে তাদের যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে, সরকারের উন্নয়ন কর্মসূচি সফল করতে হলে যাকে দিয়ে কাজটা ইমপ্লিমেন্ট করাবেন সেই লোকটা একই সঙ্গে সরকারের বিশ্বাসভাজন হতে হবে, যোগ্য হতে হবে এবং সরকারের পলিসিটা কি, সরকারের রাজনীতিটা কি, তার টার্গেট কি, এগুলো বুঝতে হবে এবং ধারণ করতে হবে। সেটা না হলে হয় না। পৃথিবীর এমন কোনো দেশ নেই, কোথাও পাবেন না যে যেখানে একটা সরকার আসলে তারা যাদের দিয়ে কাজ করাতে পারবেন বলে মনে করেন তাদেরকেই নিয়োগ দেন, এর বাইরের লোক রাখে না। এরা তো আর ওইরকম সরকারি কর্মকর্তা না যে চাকরিচ্যুত করা অন্যায় হয়েছে, কিংবা এরা নির্বাচিত প্রতিনিধিও না যে তাদের সরানোটা বেআইনি হয়েছে বা উদ্দেশ্যমূলক হয়েছে। তারা চুক্তিভিত্তিক নিয়োগে প্রশাসক নিয়োগ ছিল। সরকার এখন তারা যাদের দিয়ে সুন্দর মতো চালাতে পারবে মনে করবে তাদেরকে দিবে এবং সেই ক্ষেত্রে যাদের দিয়েছে এরা প্রত্যেকেই যোগ্য এবং অভিজ্ঞ। আব্দুস সালাম বীর মুক্তিযোদ্ধা ঢাকা দক্ষিণে দিয়েছে, তিনি আগেই ডেপুটি মেয়র ছিলেন, অবিভক্ত ঢাকার ডেপুটি মেয়র ছিলেন এবং তার নেতৃত্বের প্রতি আস্থা অনেক মানুষের আছে।
উত্তরে যাকে দিয়েছে তিনি জামায়াত ইসলামের জামাতে আমিরের সঙ্গে নির্বাচন করেছেন এবং জামাতে আমির জিতেছেন শেষ পর্যন্ত, কিন্তু ঘাম ছুটিয়ে দিয়েছে, এরকম জনপ্রিয় নেতা। এবং আকাশে বাতাসে চাউর আছে যে কিছু কিছু আসনে নাকি বিশেষ সমঝোতায় জয় পরাজয় হয়েছে, তার মধ্যে একটা জামাতের আমিরের এইটা নিয়ে সত্য মিথ্যা জানি না, এই চাউরটা বাইরে আছে। তার মানে ওই রকম জনপ্রিয় যোগ্য একজন নেতা তাকে দিয়েছে, যদি তিনি খারাপ করেন তাকে আবার সরিয়ে দেবে, আর এর মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। খুলনায় যাকে দিয়েছে তিনিও পরীক্ষিত নাকি তা আগে দায়িত্ব পালন করা এবং বারবার নির্বাচিত করা জনপ্রিয় নেতা, সব জায়গায় এটা দেখিয়ে দিয়েছে। এখন আপনি হাতে গিটার নেবেন, গিটারটায় সুরটা কখন উঠবে, যিনি বাজাবেন এবং গিটার দুইটাই এক মানে দক্ষ হইতে হবে, দুইজনেরই পারতে হবে। যিনি সুর তুলবেন তার সুর তুলতে পারতে হবে, আবার গিটারের তার ছেঁড়া থাকলে ছেঁড়া তারে কিন্তু সুর উঠবে না। সুতরাং সরকার বা যে কোনো প্রতিষ্ঠান যারা চালাবেন, যিনি মানে সরকারে আছেন এবং যাকে দিয়ে তা চালাবেন, এটার মধ্যে একটা টিউনিং লাগবে না? এখন এই টিউনিংকে ওইখানে জামাতের একজন নেতাকে বসিয়ে দিলে হতো, পতিতা আওয়ামী লীগের কাউকে বসিয়ে দিলে হবে? অন্য কাউকে ধরে এনে বসিয়ে কোত্থেকে বসাবে? কাউকে না কাউকে বসাতে হবে যে সরকারের পলিসিটা বোঝে এবং ওন করে। এখন বিএনপি নেতাদের দিলে এটা দোষের হয়ে গেল। নির্বাচন হলে নির্বাচনের মাধ্যমে তো বিএনপি বা জামাত বা এনসিপি কোনো না কোনো নেতাই হয়তো এখানে অধিষ্ঠিত হবেন, তিনি তো রাজনৈতিক নেতাই হবেন। রাজনৈতিক নেতা হলেই সব গেল হয়ে যায়, তা তো হয় না। এই বিষয়ে আপনার বক্তব্য স্পষ্ট। আরেকটি যেটি এনসিপি নেতার বক্তব্য ছিল যে ভয়ে নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না আর কি, শহরগুলোতে ভোটের অঙ্ক দেখে নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না সরকার। এইসব কথা বলেন তো, বিএনপি 212টা আসন পেয়েছে, আরো 3টা আসন তাদের হাতের মধ্যে এসে আছে। 2টা চিটাগাংয়ের তো বিজয়ী হয়েই আছে, আদালতের রায়ের কারণে ফলাফল ঘোষণা হয় নাই, বিজয়ী হয়ে আছে। তার 12 আর 2টা 14টা। আর শেরপুরের যেটা একজন নেতা মারা যাওয়ার কারণে হয় নাই, সেখানে বিএনপি তো এমনিতেই স্ট্রং। সুতরাং এটা পার্সেন্টেজের ভোটে যেই ভোট, বাংলাদেশে তো 50% উপরে ভোট পায় না সাধারণত কেউ, সেখানে বিএনপি এককভাবে 51% ভোট পেয়েছে। এই 3টা যোগ হইলে 53% হয়তো রিচ করে যাবে। তো সেই রকম দল যারা একাই 2/3 মেজরিটি পাওয়া দল, তারা আবার সরকারে আছে। মানুষ তো সাধারণত এদেশের মানুষ হয় কি, যারা সরকারে থাকে তাদের প্রতি অনেকে একটু মনে করে যে তারা সরকারে থাকলে তাদের পক্ষের নেতাকে নির্বাচিত করলে উন্নয়ন কাজ, দান অনুদান বা বিভিন্ন বিষয়ে কাজ করা তার জন্য সহজ হবে এবং ভালো হবে। ফলে ভোটারদের একটা ঝোঁক ওই দিকে থাকে। আবার সরকার যখন পড়তির দিকে তারা আনপপুলার হয়ে যায়, তখন আবার সেটা অন্যদিকে অনেক সময় যায়। এটা সাধারণ রীতি, এর ব্যতিক্রমও ঘটে। কিন্তু সেইখানে 2/3 মেজরিটি পাওয়া একটা দল, 51%-এর উপরে ভোট পাওয়া একটা দল, তাদের নাকি ক্ষমতায় বসে এখন ভয় পাইতে হবে ওই এনসিপিদের, যারা জামায়াতের উপর ভরনা করলে একটাও জামানত রক্ষা করতে পারতো না তাদেরকে। তাদের তো সাংগঠনিক ভিত্তিই নাই। তারা জুলাই গণঅভ্যুত্থানের নেতা হিসেবে তাদের একটা ইমেজ আসছে এবং তরুণ, তাদেরকে আমরা ভালোবাসি, পছন্দ করি, কিন্তু এটা তো বাস্তবতা যে তাদের সাংগঠনিক ভিত্তি নাই। সাংগঠনিক ভিত্তি নাই বলে তারা বিএনপি আওয়ামী লীগ দুই দিকে দর কষাকষি করেছে, যেখানে শেষ পর্যন্ত সুবিধা পেয়েছে মনে করেছে সেইখানে তারা জোট করেছে এবং জামায়াতের সাংগঠনিক বলে বলিয়ান হয়ে তারা নির্বাচন করে আজকে এমপি হয়ে আসছে। এইটা হলো তাদের বাস্তবতা। এই কথা যদি জামায়াতের কোনো নেতা যারা যেখানে জিতেছেন বা স্ট্রং, তারা বললেও তবু একটা মানায় যে হ্যাঁ ওনরা আগের থেকে অনেক ভালো করেছে, ওনরা এটা বলতেই পারেন। কিন্তু এনসিপির নেতাদের মুখে আগ বাড়ায় এ কথা আসাটা খুবই হাস্যকর না? তাদেরকে ভয় পাইতে হবে বিএনপির?